আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে সরকারি ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সব বাধা পেরিয়ে সবার অভিজ্ঞতার আলোকে কাজ করে শহীদদের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে হবে, না হলে তাদের এই আত্মত্যাগ সফল হবে না। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। ন্যাশনাল বিজনেস ডায়ালগ শিরোনামে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন ছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুনভাবে বাংলাদেশের জন্ম হয়েছে, অতীতের সব অন্যায় দূর করে এগিয়ে যেতে হবে। ছাত্র জনতার বিপ্লব ব্যবসা বাণিজ্য সহ সব কাজ স্বাধীনভাবে করার সে সুযোগ তৈরি করে দিয়েছে, যেটা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এবং তাদের লক্ষ্য ছিল কি, একটা নতুন বাংলাদেশ হবে। এবং যে কারণে ছাত্ররা যখন প্রাণ দিচ্ছিল, সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। যেটুকু সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতেছি, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে বাবা একটা কিছু করছে। ডক্টর ইউনূস বলেন, মধ্যম আয়ের দেশ হলে অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, প্রতিযোগী হিসেবে অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। এই কারণে ব্যবসায়ীদের তৈরি পোশাকে 1 নম্বর হওয়ার আহ্বান জানান তিনি। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে থাকি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, যতদিন এই সরকার থাকবে দেশ গড়ার জন্য আত্মনিয়োগ করবেন তারা। সামাজিক ব্যবসাকে উৎসাহিত করে তিনি শ্রমিক মালিক সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল নস্যাৎ করতে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। তাদের চোখের দৃষ্টি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে 6টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে সময় দিতে চায় বিএনপি, তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল, এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। 15ই সেপ্টেম্বরের গণতন্ত্র দিবসের সমাবেশের প্রস্তুতি সভার পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে, এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সর্বোচ্চ নিরাপত্তা, রাজনৈতিক নেতাদের সহযোগিতা, এমন নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি। একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করায় অনিশ্চিত হয়ে পড়েছে তৈরি পোশাক রপ্তানি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সহ আজও বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণায় রীতিমতো উদ্বিগ্ন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। বেশ কয়েকটি কারখানায় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেবার পর বৃহস্পতিবার শুরু হয় উৎপাদন প্রক্রিয়া, কিন্তু আশেপাশের কারখানায় শ্রমিক অসন্তোষের রেশ ধরে জ্বালাও ভাঙচুর এড়াতে
এদিন ছুটি ঘোষণা করা হয় 133টি কারখানায়। সব মিলিয়ে বন্ধ হয়ে যায় 219টি কারখানার উৎপাদন প্রক্রিয়া। আমাদের কারখানার পরিবেশ মোটামুটি সুন্দর, সবাই সুস্থ সুন্দরভাবে কাজ করতেছি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো উশৃঙ্খলা নাই, সুন্দরভাবে সবাই যার যার কর্মস্থলে আমরা কাজ করতেছি। আমাদের যে দাবিগুলো ছিল ইনশাল্লাহ কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করছিলাম, সেই দাবিগুলো আল্লাহর রহমতে সম্পূর্ণ সব কটা দাবি কোম্পানি সুন্দরভাবে গ্রহণ করছে এবং মাইনে নিচ্ছে। তৈরি পোশাক কারখানার নিরাপত্তায় যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা, ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনীর সাজোয়া যান, র্যাব, পুলিশের রায়ট কার মোতায়েন, তেমন একটা হেরফের হয়নি পরিস্থিতির। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আমরা অক্লান্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই পরিস্থিতি বজায় রাখার জন্য। আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন বা আপনারা অনেকে মত প্রকাশ করেছেন যে আসলে ফ্যাক্টরি বন্ধ রাখার মতো নৈরাজ্যকর কোনো পরিস্থিতি আসলে এদের নেই। রপ্তানি আদেশ রক্ষায় দিন দিন উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছেই শিল্প মালিকদের। এমন পরিস্থিতিতে আগামী শনিবার ফের শ্রম উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। প্রতিবেশী দেশের ইন্ধনে দেশের পোশাক শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে টঙ্গীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আমাদের কাছে যেগুলো গোয়েন্দা তথ্য আছে সেখানে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগানো হচ্ছে এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করবো না, আমাদের গোয়েন্দা রিপোর্টে তাই, এবং সেটার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে। ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন। শহর গ্রাম ভেদে লোডশেডিংয়ের মাত্রা ছাড়িয়েছে 2 থেকে 7 ঘন্টা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি সংকট এবং ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং। তাই সংকট নিরসনে সরকারের জ্বালানি ব্যয় কমাতে হবে। সেই সাথে বিইআরসিকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসানের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী নসীন তাবাসসুম রাইসা বসবাস করেন রাজধানীর বনশ্রী এলাকায়। ভর্তি যুদ্ধের এই সময় 2 থেকে 3 বার লোডশেডিং হওয়ায় নিয়মিত পড়াশোনার ব্যাঘাত ঘটছে তার। পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষতি হচ্ছে, যেমন আমার পড়ার ক্ষেত্রে কম্পিউটার আর ওয়াইফাই অনেক প্রয়োজন হয়, কিন্তু কারেন্ট চলে গেলে আমি কম্পিউটার ওয়াইফাইটা ইউজ করতে পারছি না। ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকোর তথ্য বলছে রাজধানীতে প্রায় প্রতিদিন 400 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে অঞ্চলভেদে 3 থেকে 4 বার লোডশেডিং করতে হয়। এতে জনজীবন চরম ভোগান্তিতে। আমরা যারা স্কুল কলেজ ভার্সিটি থেকে আসি, রাতে এসে আমরা বিদ্যুৎ পাই না। আসলে 10টা-11টার দিকে যখন আমাদের মেন পড়ালেখাটার সময়, তখন বিদ্যুৎটা থাকছে না, যার কারণে আমাদের পড়ালেখাও হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, দিনে কয়েকবার করে কারেন্ট যাচ্ছে। আমরা আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। শহর থেকে গ্রাম অঞ্চলের অবস্থা আরও নাজুক। কোনো কোনো জেলায় গড়ে 10 ঘন্টাও বিদ্যুতের দেখা পান না এলাকাবাসী। বিদ্যুৎ নিয়ে এসব মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। দিন রাত্রি সবসময় লোডশেডিং, 1 ঘন্টা কারেন্ট দিচ্ছে, 1 ঘন্টা নাই। কর্তৃপক্ষের জিজ্ঞাসা করলে ওনারা উত্তর দেয় উৎপাদন বন্ধ। আমরা দোকান কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না। দেখা যাচ্ছে কাস্টমার আসতেছে, আইসে গরমের জন্য চলে যাচ্ছে। লোডশেডিংয়ের কারণে যেমন অতিষ্ঠ জনজীবন, তেমনি শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে চরম মাত্রায়। এমন সংকট নিরসনে কি করতে পারে নতুন সরকার? এমন প্রশ্ন ছিল এই বিশেষজ্ঞের কাছে। প্রচুর পরিমাণে টাকা লুণ্ঠন হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই সমস্ত কথা তো মিথ্যে না। তাহলে সেই সব অবস্থাগুলোর এখন প্রতিকার দরকার। সেই প্রতিকারের জন্য সময় লাগবে। রাজস্ব অর্ধেক করে ফেলো, গাড়ি ঘোড়া সব বন্ধ করো, এই সমস্ত কর্মকর্তাদের সব পাবলিক ট্রান্সপোর্টে চড়ায় সেই সমস্ত জায়গায় তেল সাশ্রয় করে বিদ্যুৎ কেন্দ্র চালাও। উন্নয়নের কথা বলে অপরিকল্পিত ভর্তুকি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। বিদ্যুৎ খাতের এই নৈরাজ্য রোধে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা নেবে এমন আশা করছেন এই বিশেষজ্ঞ। এই যে অবস্থা ভয়ঙ্কর রকমের চারদিক দিয়ে এই খাতকে গ্রাস করে ফেলেছে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
যে পেশারই হোক না কেন গণহত্যায় উস্কানিদাতাদের বিচার করা হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে হতাহতের পূর্ণাঙ্গ তালিকা না পাওয়ায় গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা 14 সেপ্টেম্বরে হচ্ছে না। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। গত এক মাস অন্তর্বর্তী সরকারের 1 মাস মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। মন্ত্রণালয়ের যেসব প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল তা পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 7 নির্বাহী সদস্য বিশিষ্ট জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। সরকারি সহায়তার পাশাপাশি দেশি বিদেশি অনুদানে চলা এই ফাউন্ডেশনের কাজ হবে অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন, আর্থিক সুবিধা দেয়া, দেশ জুড়ে স্মৃতি ধরে রাখা ও বছর বছর অনুষ্ঠানের আয়োজন করা। 14 তারিখে স্মরণসভাটি করা হচ্ছে না, মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরো অনেক কমের মধ্যেই হবে। এ সময় সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের 1 মাসে প্রশাসনিক কার্যক্রমের শৃঙ্খলা প্রসঙ্গে। বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশ জুড়ে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে ঢালাও মামলার বিষয়ে। জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয় এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন ও পুলিশের সংস্কার কাজ চলছে বলেও জানান নাহিদ ইসলাম। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ব্যাংকিং খাতের সংস্কারে গঠিত টাস্কফোর্সকে ব্যাংকারদের সাথে নিয়ে কাজ করার তাগিদ দিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান বলেন, ব্যাংক লুটেরাদের সাথে কারোরই সম্পর্ক রাখা উচিত নয়। তিনি বলেন, আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস। বিশেষ করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাগুলো সব ব্যাংক মেনে চলবে বলেও জানান বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।